শেখ হাসিনার হাতে আছে 18 দিন। হাসিনার সামনে দুটো অপশন, ভারতে রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। প্রধান আসামি শেখ হাসিনা, তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা। নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার হাতে আছে 18 দিন। হাসিনার সামনে দুটো অপশন, ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে 45 দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে 27 দিন, হাতে আছে আর 18 দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল 1975-এ বঙ্গবন্ধু হত্যার পরে? 6 বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয়ে ছিলেন হাসিনা। জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক বেশি এখন। বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনবিদিত। 36 দিনে শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের উপর নানা চাপ সৃষ্টি করতে থাকে। সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে, দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষজন হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে, ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে। এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্তু। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন। চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল, দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে, ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এ অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধাবিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর। ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমেরই একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ 7 সিস্টার নিয়ে। হাসিনার জমানায় স্বস্তি এসেছে, প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে। ঢাকার রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত 100টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্ক পা ফেলছে। জুলাই বিপ্লবের পর ইউনূসের সরকারকে স্বীকৃতি দিতে ভারত সময় নষ্ট করেনি। হাসিনার পতনের ভারত বিভক্ত, তাই বলে তারা দরজা বন্ধ করে রাখছে না। যে যাই বলুন, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ছায়া। তারা যে রসদ যোগাচ্ছে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই, যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে। ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত। কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে, তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয়। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক পণ্ডিতরা বলছেন, এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপর। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। ঢাকা 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার 1 সেপ্টেম্বর দিবাগত রাত 1:15টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার উত্তর মোহাম্মদ
মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার 2 সেপ্টেম্বর সকালে কোনো এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। প্রধান আসামি শেখ হাসিনা, তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এ হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়েছে। রোববার 1 সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন। নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসিম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। আজ সোমবার 2 সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তার স্থলে দায়িত্ব নিচ্ছেন জসিম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে, তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজ সোমবার থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হবে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেতে যাওয়া জসিম উদ্দিন বিসিএস এর 13তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে যুক্তরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জসিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে MSS ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও MA ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে NDC কোর্সও সম্পন্ন করেন তিনি। পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের 2 বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। এর আগেই তাকে বিদায় নিতে হলো। 2019 সালের 31 ডিসেম্বর তিনি 26তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা অনুযায়ী তিনি 2022 সালের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার 2022 সালের নভেম্বরের চুক্তিতে আরো 2 বছর তাকে একই পদে রাখার সিদ্ধান্ত নেয়। পরে তাকে 2 বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ঘটনা সারা বিশ্বে ভিন্নভাবে উপস্থাপনে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পদত্যাগের দাবি ওঠে।